প্রখ্যাত লেখক ও বিশ্লেষক শফিক রেহমানের বিধ্বস্ত দেশ বিপন্ন মানুষ বইয়ের এই পর্বে কোটিপতির এ তালিকা থেকে বাদ যায়নি পিয়নরাও। অর্থঋণ আদালত, ফৌজদারি আদালত ও সিভিল আদালতের কর্মচারীরা বেশি দুর্নীতিপরায়ণ। বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষ হারিয়ে ফেলেছে আস্থা। নিম্ন আদালতে পিয়ন ও কোটিপতি। যখন আইন আধিপত্য বিস্তার করতে চায়। নিচের খবরটি প্রকাশিত হয়েছিল দৈনিক আমার সময়ে 18/6/2011 সিঙ্গেল কলমে। রহমান জাহিদ পরিবেশিত খবরটির শিরোনাম ও সাইজ ছোট হলেও এর গুরুত্ব বর্তমান বাংলাদেশের বিচার ব্যবস্থায় অসীম এবং 2011-তে বাংলাদেশের বিচার ব্যবস্থায় দুর্নীতি ও আইনের অপব্যবহার যে আক্ষরিক অর্থেই বহু নিচে নেমে গিয়েছে তারই প্রমাণ। খবরটি হলো নিম্ন আদালতে পিয়ন ও কোটিপতি। ঢাকা জেলা জজ এবং মহানগর দায়রা জজ, সিএমএম ও চিফ জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট আদালতের 50 জনের বেশি ফেরেস্তারদার, পেশাকার, নাজির, প্রশাসনিক কর্মকর্তা, জারিকারক, মুদ্রাক্ষরিক, জেনারেল রেকর্ড অফিসার আছেন যারা দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কোটিপতির এ তালিকা থেকে বাদ যায়নি পিয়নরাও। সংশ্লিষ্ট সূত্র মতে এসব কর্মচারী একই আদালতে অনেকে 10 থেকে 15 বছর ধরে কাজ করছেন। দীর্ঘদিন একই আদালতে থাকায় তারা নিজেদের মধ্যে সিন্ডিকেট তৈরি করে লাগাতার দুর্নীতির সুযোগ করে নিয়েছেন। সূত্র আরও জানায়, আদালতগুলোর মধ্যে অর্থঋণ আদালত, ফৌজদারি আদালত ও সিভিল আদালতের কর্মচারীরা বেশি দুর্নীতিপরায়ণ। এসব কর্মচারী বিভিন্নভাবে বিচারকদের দুর্নীতি করতে উৎসাহিত করেন বলে সংশ্লিষ্টদের অভিমত। নিজেদের অবস্থান ঠিক রাখতে তারা ঊর্ধ্বতন নাজির ও প্রশাসনিক কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা মাসোহারা দেন বলেও অভিযোগ আছে। জানা গেছে, রাজধানী মিরপুরের 11 নম্বর সেকশনের এ ব্লকের 8 নম্বর রোডের 19 নম্বর বিশাল বাড়িটি সিএমএম আদালতের সাবেক পিএ, বর্তমান এও মাদারীপুর চিফ জুডিশিয়াল আদালতে এম.এ. মালেকের প্রায় 3 কাঠা জমির ওপর 2 ইউনিটের 6 তলা বিল্ডিংয়ের বাড়িটি তিনি করেছেন প্রায় 5-6 বছর আগে। 2000 সালের দিকে জমিটি কিনেছেন বলে জানা গেছে। তিনি বাড়ির 3 তলায় নিজে থাকেন, অন্য তলার ফ্ল্যাটগুলো ভাড়া দিয়েছেন। বাড়ির সামনে তার 8টি দোকানও রয়েছে। বাড়ি এবং দোকান থেকে মাসে প্রায় 1.5 লাখ টাকা ভাড়া পান বলেও সূত্র জানায়। শেয়ার বাজারেও বহুল টাকা বিনিয়োগ করেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে মালিক জানান, ওই বাড়িতে তিনি থাকলেও বাড়িটি তার নিজের নয়, শাশুড়ির, যিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স ছিলেন। হাউজিং থেকে জায়গা বরাদ্দ পেয়ে বাড়িটি কিনেছেন। শেয়ার বাজারে বিনিয়োগের কথা অস্বীকার করেন তিনি। একই আদালতের পেশকার বদি হোসেন। রাজধানীর মগবাজারের আমবাগানের 254/1 নয়াটলার 4 তলা বিল্ডিংটা তার। ওই বাড়িতেই তিনি থাকেন। নিউ মার্কেটের নিচ তলার ফারাবি নামের একটি শাড়ির দোকান রয়েছে তার। আরেকটি দোকান আছে বসুন্ধরা গার্ডেন সিটিতে। এছাড়া খুলনায় তার ব্যবসা রয়েছে বলে জানা গেছে। পেশকার বদি হোসেনকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে বলেন, বাড়িটি তার পারিবারিক সূত্রে পাওয়া, দোকানগুলো তার বড় বোনের এবং খুলনায় তার কোনো ব্যবসা নেই। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি আরও বলেন, এ আদালতে অনেক বছর ধরে চাকরি করেছেন এমন লোকজনই কমই আছে যাদের বাড়ি নেই। ঢাকার 4র্থ সরকারি জজ আদালতের সেরেস্তাদার ফখরুল ইসলাম কাজলের রাজধানীর যাত্রাবাড়ির উত্তর রায়ের বাগে রয়েছে 2টি ইউনিটের 6 তলার ফ্ল্যাট বাড়ি। ওই রোডের 14 নম্বর বাড়ির পাশেই এর অবস্থান। আশেপাশের অন্যান্য বাড়ির হোল্ডিং নাম্বার থাকলেও তার বাড়ির কোনো হোল্ডিং নাম্বার পাওয়া যায়নি। রাজধানী শনি রাকড়ার প্রধান সড়ক থেকে বাঁ দিকে তাকালে বাড়িটি নজরে পড়বে। বাড়ি ছাড়াও নামে বেনামে তার অনেক ভূসম্পত্তি রয়েছে বলেও সূত্র জানায়। অভিযোগ খণ্ড করে ফখরুল ইসলাম কাজলও জানিয়েছেন, বাড়িটি তিনি পারিবারিক সূত্রে পেয়েছেন। জেলা জজ আদালতের পেশকার রশিদ ভুইয়া নারায়ণগঞ্জের তারাব পৌরসভার উত্তর সিটিতে 2টি দোতলা বাড়ি রয়েছে। এছাড়া একই দোতলায় তার 1.5 বিঘার ওপর একটি বাগান বাড়িও রয়েছে। এছাড়াও নামে বেনামে তার অনেক টাকার সম্পদ রয়েছে বলে সূত্র জানায়।
এ ব্যাপারে রশিদ ভূঁইয়া জানান, তার একটি মাত্র বাড়ি রয়েছে। বাড়িসহ অন্যান্য সম্পদ তার পারিবারিক সূত্রেই পাওয়া। ঢাকায় কষ্ট করে তিনি ভাড়া বাড়িতে থাকেন। এছাড়াও অর্থ ঋণ আদালতের সেরেস্তাদার আহমদ আলী, সেরেস্তাদার মোহাম্মদ লোদি, পিয়ন কামাল আলমগীর, CMM আদালতের পেশকার রহিম নিয়াজ, পিয়ন মোফাজ্জল শফিক, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পেশকার বজলুর রহমান, রাশেদ দেওয়ান, মোজাম্মেল হোসেন, হাসিবুর রহমান মাসুদ, জেলা জজ আদালতে দর্পণ নাজির সুবল সাহারাই, বাকির হোসেন মৃধা, পরিবেশ আপিল আদালতের পেশকার শামসুজ্জামান, জারিকারক রহমান, 7 নম্বর বিশেষ ট্রাইব্যুনালের পিয়ন নাইমুদ্দিন দুর্নীতির মাধ্যমে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছে বলে সূত্র জানিয়েছে। অন্যদিকে ঢাকা CMM আদালতের GR শাখায় GRO দৌলত মুন্সি ও GRO সহকারীরা ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন বলে জানা যায়। এখানে দুর্নীতির মাত্রা এত বেশি যে 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিয়ে এসব পদে বদলি হয়ে আসতে হয়। অনাস্থা ও অবিশ্বাসের গভীরতা। উপরোক্ত খবরের বিরুদ্ধে পরবর্তী সময়ে কোনো প্রতিবাদ চোখে পড়েনি। বস্তুত বিচার বিভাগে আর্থিক দুর্নীতির অভিযোগে বহু বছর ধরে রয়েছে। 2011 এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে রাজনৈতিক প্রভাবের অভিযোগ। ফলে 2011 শেষ দিকে এসে বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষ হারিয়ে ফেলেছে আস্থা এবং বিদ্রোহী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা সমর্থক হারিয়ে ফেলেছে বিশ্বাস। 2011-তে বিশেষভাবে উচ্চ আদালতের কয়েকটি রায়ে এই অনাস্থা ও অবিশ্বাস গভীরতর হয়েছে। ইংল্যান্ডে নভেম্বর 1997-এ বিচার হিলার বি জোবেল না একটি মামলার রায়ে মার্ডারের দায়ে অভিযুক্ত লুইস উইভার্ডকে ম্যানচেস্টারের জন্য দায়ী করে তার দণ্ড কমিয়ে দেওয়ার সময় বলেছিলেন, জাজেস মাস্ট ফলো দেয়ার অর্ডার্স and do their duty, heedless of editorials, letters, telegrams, threats, petitions, penalties and talk shows. অর্থাৎ যে শপথ বিচারকরা নিয়েছেন সেটা অবশ্যই তাদের মেনে চলতে হবে এবং তাদের কর্তব্য লালন করতে হবে। এই শপথ মেনে চলা ও কর্তব্য পালনে তাদের উপেক্ষা করতে হবে পত্রিকার সম্পাদকীয় চিঠি, টেলিগ্রাম, হুমকি, আবেদনপত্র ও টিভি টকশোর অতিথিদের মতামতের চাপ। ওই সময় বিচারপতি জোবেলের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল তিনি যেন উইয়ার্ডের দণ্ড কমিয়ে দেন। কিন্তু বিচারক জোবেল সেই চাপের কাছে নতি স্বীকার করেননি। তার শিক্ষা, অভিজ্ঞতা ও নৈতিকতা তিনি অনুসরণ করেন, মেনে চলেন বিচারক পদে নিযুক্তির সময়ে তার শপথ এবং পালন করেন তার কর্তব্য। বিচারক জোবেলের মতোই ব্রিটেনের বহু বিচারক এভাবেই যুগে যুগে কাজ করেছেন এবং মিডিয়া, রাজনীতি, সামাজিক প্রভাবের ঊর্ধ্বে থেকেও রায় দিয়েছেন। তাই ব্রিটেনের বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে অটুট। কিন্তু বাংলাদেশে এর প্রায় বিপরীত অবস্থা এখন বিরাজ করছে। বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিচারপতি, বিচারক থেকে শুরু করে উপরোক্ত খবর অনুযায়ী পিয়ন পর্যন্ত এই সত্যটা জানেন। এদের মধ্যে কেউ কেউ ওই পিয়নটির মতোই বিচার ব্যবস্থার অবমূল্যায়নে সক্রিয় ভূমিকা রেখেছেন। আবার অনেকেই এর বাইরে থেকেছেন, কিন্তু তারা জানেন তাদের পরিমণ্ডল কি ঘটেছে। একটি হনুমানই যথেষ্ট। প্রয়াত আইনজীবী ও গণতান্ত্রিকামী যোদ্ধা সৈয়দ ইশতিয়াক আহমেদ 80-র দশকে এক সন্ধ্যায় একটি উর্দু ছড়া আবৃত্তি করে শুনিয়েছিলেন। एक ही उल्लू काफी है गुलिस्तान बर्बाद करने में, जबकि हर शख में उल्लू बैठा है तो सोचो अंजामे गुलिस्तान का क्या हाल होगा। এর বাংলা মানে তিনি বলেছিলেন, একটি ফুলবাগান নষ্ট করার জন্য একটি উল্লুকই যথেষ্ট। এখন যদি গাছের প্রতিটি ডালে একটি করে উল্লুক বসে থাকে তাহলে অনুমান করো পরিণামে সেই ফুলবাগানটির কি দুর্দশা হবে। ইশতিয়াক আহমেদ এই ছড়াটি বাংলাদেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে বলতেন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে মাস্টার্স ডিগ্রি করা এবং লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার হওয়া ইশতিয়াক ছিলেন খুবই সফল আইনজীবী। শেখ মুজিবুর রহমানের সরকারের সময়ে এডিশনাল অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু কিছুকাল পরেই সেই সরকারি পদ ছেড়ে দিয়ে তিনি তার স্বাধীন পেশায় ফিরে গিয়েছিলেন। 80-র দশকে জেনারেল এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলনে ভূমিকা রেখেছিলেন। তিনি জেলে গিয়েছিলেন। এরশাদ কর্তৃক 2 বার নিষিদ্ধ ঘোষিত সাপ্তাহিক যাই যাই দিনের পক্ষে আইনি যুদ্ধ করে পত্রিকাটি পুনঃপ্রকাশের পথ খুলে দিয়েছিলেন। সেই সময় তিনি বাংলাদেশের বিচার বিভাগ সম্পর্কে ছিলেন খুবই শ্রদ্ধাশীল এবং গর্বিত, কিন্তু তিনি অনুমান করতে পারেননি কালক্রমে তারই গর্বের প্রতিষ্ঠানতেই এমন দুর্দশায় পড়বে।
যদি অনুমান করতে পারতেন তাহলে তিনি উল্লুর পরিবর্তে পিয়ন এবং গুলিস্তানের পরিবর্তে বিচার ব্যবস্থা শব্দগুলো ব্যবহার করতেন। এইসব কথা যখন লিখছি তখন আমি সচেতন যে একটু অসতর্ক হলেই আমার বিরুদ্ধে আদালত অবমাননার সমন জারি হয়ে যেতে পারে, যে অভিজ্ঞতা আমার হয়েছে ইতিপূর্বে। 12/11/1995-এ সাপ্তাহিক যায় যায় দিনে ইঙ্গিত আদালত শীর্ষক সম্পাদকীয়টির জন্য আমার বিরুদ্ধে সুয়ম্টো মামলার সমন জারি করা হয়েছিল। ওই মামলার সূচনায় আমার পক্ষে বলেছিলেন ডক্টর কামাল হোসেন এবং পরিসমাপ্তে বলেছিলেন ইশতিয়াক আহমেদ। তারা বোঝাতে সক্ষম হয়েছিলেন যে আদালত অবমাননার কোনো ইচ্ছাই আমার ছিল না, বরং আদালতের মান মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে সেটাই ছিল ওই সম্পাদকীয়টির উদ্দেশ্য। আদালত আমাকে মুক্তি দিয়েছিল, এমনকি আদালত তার রায়ে বলেছিলেন আমি জেন্টলম্যান। বলা যায় সেই অর্থেই আমি বাংলাদেশের একমাত্র সার্টিফাইড জেন্টলম্যান। আজ 16 বছর পর যখন অভিযোগ উঠেছে বিচার বিভাগের কিছু কর্মচারী দুর্নীতিগ্রস্ত এবং কিছু বিচারক রাজনৈতিকভাবে প্রভাবিত, সেই পরিপ্রেক্ষিতে বিচার ব্যবস্থা বিষয়ে কিছু লেখা ঝুঁকিপূর্ণ জেনেও আমি সেই একই কারণে লিখছি, অর্থাৎ আদালতের মানমর্যাদা রক্ষার উদ্দেশ্য নিয়েই লিখছি। তবে সতর্কতা হিসাবে আমি এই লেখায় মূলত 2011-তে প্রকাশিত বিভিন্ন পত্রিকার উদ্ধৃতি দেব, তারিখ সহ। এতে এই লেখার মান হয়তো কিছুটা কমবে। আশা করি পাঠকরা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বিধ্বস্ত দেশ, বিপন্ন মানুষ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।